আসসালামু আলাইকুম সবাইকে। সকলের উপর শান্তি বর্ষিত হোক, প্রতিটি হৃদয়ে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। আজকে আমরা ফিজিক্স পড়বো। ফিজিক্সের চ্যাপ্টার 2, এসএসসি ফিজিক্স আর কি। ফিজিক্সের চ্যাপ্টার 2, যে চ্যাপ্টার নাম হচ্ছে গতি। খুব ছোট্ট একটা নাম। চ্যাপ্টারটার নাম যতটা ছোট, এর বিস্তৃতি হচ্ছে বিশাল। হ্যাঁ, মানে এসএসসি লেভেলের জন্য চ্যাপ্টারটা নাম যতটা ছোট, বিস্তৃতি ততটা বড় এবং ইম্পর্টেন্সও তার থেকে অনেক বেশি। হ্যাঁ, কারণ চ্যাপ্টারটা ছোট হলেও ইম্পর্টেন্ট অনেক বেশি। এবং এই চ্যাপ্টারে মানে ফিজিক্সে তোমাকে যদি ভালো করতে হয় তাহলে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়া লাগবে, ভালো মতো বোঝা লাগবে। এবং ফিজিক্স এই সাবজেক্টটা হচ্ছে ইটস আ ভেরি ম্যাথামেটিক্যাল টার্ম। এখানে অনেক ম্যাথামেটিক্যাল টার্ম আছে এবং এই ম্যাথসগুলো অ্যান্সার যদি তুমি ঠিক মতো করে আসতে পারো তাহলে ফিজিক্সে 100তে 100 মার্ক পাওয়া সম্ভব, বা 100 মার্ক দেওয়া উচিত বলে আমি মনে করি। একজন শিক্ষার্থী যদি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিয়ে আসে, প্রত্যেকটা ম্যাথস সঠিকভাবে করে আসতে পারে, তাহলে তার ফিজিক্সে 100তে 100 মার্ক পাওয়া সম্ভব এবং 100তে 100 মার্ক দেওয়া উচিত বলে আমি মনে করি। তো তোমাকে ফিজিক্স যদি ভালো করতে হয় তাহলে এই গতি চ্যাপ্টারটা অনেক ভালো মতো পড়তে হবে, ভালো মতো বুঝতে হবে। তো আমি কথা না বাড়িয়ে চলো ক্লাসে চলে যাই। এখন আমাদের যে গতি চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিছু মেন টপিক আমি এখানে লিখে রেখেছি। সেই টপিকগুলো হচ্ছে একটা স্থিতি বা গতি। স্থিতি কি সেটা বুঝতে হবে, গতি কি সেটা বুঝতে হবে। বিভিন্ন প্রকার গতি আমাদের পৃথিবীতে বা আমাদের আশেপাশে অনেক ধরনের আমরা গতি দেখতে পাই। তার মধ্যে তোমাদের 5 ধরনের গতি নিয়ে তোমাদের বই আলোচনা করা হয়েছে। তারপরে আমাদের রাশি বুঝতে হবে। পৃথিবীতে বা ভৌত জগতে অনেকগুলো রাশি আছে। রাশিকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি, এক্স স্কয়ার রাশি এবং ভেক্টর রাশি। এই রাশিগুলো সম্বন্ধে বুঝতে হবে। দ্রুত সরণ পড়তে হবে, দ্রুতি বেগ পড়তে হবে, ত্বরণ এবং মন্দন পড়তে হবে, গতির সমীকরণটা বুঝতে হবে এবং পরন্ত বস্তুর কিছু সূত্র আছে, পরন্ত বস্তুর কিছু গতি আছে, সেই গতিগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমাদের স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি যদি তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে রেফারেন্স স্ট্রাকচার নামে একটা কথা আছে। রেফারেন্স 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 ফ্রেম, বা এটাকে বলতে পারো স্ট্রাকচার। রেফারেন্স ফ্রেম বা স্ট্রাকচার নামে একটা কথা আছে, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স বা স্ট্রাকচারকে তোমাকে বুঝতে হবে। কারণ কেন তোমাকে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচার বুঝতে হবে? এই কারণে যে কোনো একটা কিছু গতিশীল না স্থিতিশীল সেটা বুঝতে গেলে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স স্ট্রাকচার লাগে। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো বা তুমি এটাকে বলতে পারো যে হচ্ছে প্রসঙ্গ বিন্দু বলতে পারো। হ্যাঁ, প্রসঙ্গ বিন্দু বলতে পারো এটাকে, প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। তাহলে কোনো একটা কিছু গতিশীল বা স্থিতিশীল সেটা জানার জন্য আমাদের একটা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হবে। যেমন সাপোজ আমি যদি একটা ধরি গাছ। হ্যাঁ, সাপোজ ধরো যে একটা গাছ, সাপোজ আমি ধরে নিলাম যে এখানে হচ্ছে একটা গাছকে আমি যদি প্রসঙ্গ কাঠামো ধরি, খুব একটা ভালো চিত্র আঁকাতে পারি না, তারপর আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, সাপোজ আমি ধরে নিলাম যে একটা রাস্তা আছে। হ্যাঁ, এই রাস্তার পাশে হচ্ছে আমাদের কি আছে, একটা গাছ আছে এবং এইখানে হচ্ছে আমাদের একটা, ধরো যে এখানে আমাদের একটা হচ্ছে গাড়ি আছে। হ্যাঁ, এখানে একটা আমাদের গাড়ি, এই যে এখানে হচ্ছে আমাদের একটা গাড়ি আছে। হ্যাঁ, এখানে আমাদের একটা, সাপোজ আমরা ধরে নিলাম যে এখানে একটা আমাদের হচ্ছে গাড়ি আছে এবং এটা হচ্ছে আমাদের একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই গাড়িটা আছে। এখন এইটা হচ্ছে আমাদের, ধরো যে রাস্তা, এটা হচ্ছে আমাদের রাস্তা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা। এখন আমরা রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামোটাকে ধরে নিলাম হচ্ছে গাছ। এখন এই গাছের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো গাছ বা প্রসঙ্গ বিন্দু বলতে পারো, বা রেফারেন্স স্ট্রাকচার বা রেফারেন্স ফ্রেম, এই প্রসঙ্গ কাঠামো আমরা ধরলাম গাছ। এখন এই গাছের সাপেক্ষে গাড়িটা কি গতিশীল? গাছের সাপেক্ষে যদি আমাদের গাড়িটা গতিশীল আকারে থাকে, গাছের সাপেক্ষে যদি আমাদের গাড়িটা গতিশীল থাকে, গতিশীল থাকলে সেটা হচ্ছে আমাদের কি গতিশীল অবস্থা বা হচ্ছে আমাদের গতি বা মোশন। আর যদি আমাদের গাছের সাপেক্ষে গাড়িটা কি থাকে, স্থিতি থাকে বা স্থির থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের রেস্ট বা স্থিতি অবস্থা। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে স্থিতি এবং গতির সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি যে আমরা যদি বলি গতি, যেটাকে আমরা বলছি হচ্ছে মোশন, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিয়ে সময়ের সাপেক্ষে, হ্যাঁ, সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর কিসের অবস্থানের পরিবর্তন
হয় হয় তাহলে তা গতিশীল, এবং এই অবস্থাটাকেই আমরা বলছি হচ্ছে কি গতি। আবার যদি আমরা বলি যে স্থিতি জিনিসটা কি, স্থিতি যেটাকে আমরা বলছি হচ্ছে রেস্ট, রেস্ট, তাহলে এটা কি হবে, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর, কোনো বস্তুর অবস্থানের, অবস্থানের পরিবর্তন না হয়, পরিবর্তন না হয়, তাহলে সেটি স্থির, এবং এই অবস্থাটাকে আমরা বলছি কি স্থিতি। তাহলে আমরা গতিশীল এই অবস্থাটাকে, এই অবস্থায় হচ্ছে আমাদের কি, এই অবস্থায় হচ্ছে আমাদের গতি, এবং এই অবস্থাটা হচ্ছে কি, এই অবস্থা হচ্ছে আমাদের কি স্থিতি, স্থিতি, এই অবস্থা হচ্ছে আমাদের স্থিতি। তাহলে আমরা বুঝলাম যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে গতিশীল অবস্থা, এবং সেটাকে আমরা বলছি গতি। আর যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে কি স্থির অবস্থায় আছে, এবং এই স্থিরটাই হচ্ছে আমাদের কি স্থিতি। তাহলে আমরা যদি প্রসঙ্গ কাঠামো গাছটাকে ধরি, এবং গাছের সাপেক্ষে যদি কি হয় দূরত্ব বাড়ে, সময়ের সাথে দূরত্ব বাড়ে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি আমাদের বাড়ে সময়ের সাপেক্ষে, গাছ এবং সময়ের সাপেক্ষে আমাদের এই যে গাছ এবং যদি গাড়ির ডিস্টেন্সটা বাড়ে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় আছে। তার মানে অবস্থানে পরিবর্তন যদি হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের কিসে আছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের গতিশীল অবস্থা আছে। তাহলে সময়ের সাপেক্ষে যদি আমাদের গাড়ির অবস্থানে পরিবর্তন হয় তাহলে সেটা গতিশীল অবস্থা আছে এবং গতি। আর যদি সময়ের সাপেক্ষে আমাদের কি হয়, গাড়ির কোনো অবস্থানে পরিবর্তন না হয়, গাড়িটা যদি স্থির থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের স্থিতিশীল অবস্থা আছে। তার মানে সেটাই হচ্ছে আমাদের স্থিতি। এখন ঘটনা হচ্ছে যে এই পৃথিবীতে বা হচ্ছে সৃষ্টি জগতে কোনো কিছু আমাদের কি নয়, পরম স্থিতিশীল নয়। সৃষ্টি জগতে আমাদের কোনো কিছু পরম স্থিতিশীল নয়, সবকিছু হচ্ছে আমাদের গতিশীল। তাহলে আমরা এই যে প্রসঙ্গ কাঠামোটাকে ধরছি এটা হচ্ছে আপেক্ষিকভাবে। এই আপেক্ষিকতাটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে আপেক্ষিকতা যেটাকে আমরা বলতে হচ্ছে রিলেটিভিটি। কি বললাম, আপেক্ষিকতা, আপেক্ষিকতা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে রিলেটিভিটি, রিলেটিভিটি। রিলেটিভিটি হচ্ছে রিলেটিভিটি হচ্ছে তোমার এমন একটা জিনিস যে কোনো একটা নির্দিষ্ট সময় কাল পাত্রের ওই সমসাময়িক একটা অবস্থা আর কি, এটা হচ্ছে রিলেটিভিটি। তাহলে ওই সমসাময়িক অবস্থায় আমি একটা জিনিসকে প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছি, এটাই হচ্ছে আমার আপেক্ষিকভাবে প্রসঙ্গ কাঠামো। কারণ এটা আমাদের পরম স্থিতিশীল নয়, সেজন্য আমরা আমাদের ভৌত জগতে সবকিছু হচ্ছে কি আপেক্ষিকভাবে স্থির। তাহলে আপেক্ষিকভাবে স্থির হলে আমাদের প্রসঙ্গ কাঠামোটাকে আপেক্ষিকভাবে ধরে নিতে হবে। তাহলে আপেক্ষিকভাবে বা রিলেটিভিটিলি বা আপেক্ষিকতা, আপেক্ষিকভাবে আমরা একটা বিন্দুকে বা একটা বস্তুকে প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছি। তাহলে প্রসঙ্গ কাঠামো ধরে নিয়ে তার সাপেক্ষে কোনো কিছু গতিশীল কিনা সেটাই হচ্ছে আমাদের গতিশীল অবস্থা বা স্থিতি অবস্থা নির্ণয় করছি। যে কোনো কিছু একটা গতিশীল না স্থির অবস্থা আছে সেটা একটা প্রসঙ্গ কাঠামো আপেক্ষিকভাবে ধরে নিয়ে তার সাপেক্ষে সেটা নির্দেশ করছি। তাহলে এই যে ধরে নিচ্ছে এটা আপেক্ষিকভাবে, কারণ পৃথিবীতে কোনো কিছুই বা এই সৃষ্টি জগতে কোনো কিছুই পরম স্থিতিশীল নয়, সবকিছু আমাদের কি গতিশীল। কেমন, এখন স্যার গাছ তো আমরা স্থির দেখি, হ্যাঁ ঠিক আছে গাছ তুমি স্থির দেখো, কিন্তু কি পৃথিবীটা তো ঘুরছে নিজ অক্ষের উপরে, তার মানে পৃথিবী গতিশীল। পৃথিবী গতিশীল থাকলে অবশ্যই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু গতিশীল, আমরাও গতিশীল। আবার দেখো, তাহলে সূর্যকে যদি কেন্দ্র করো, সূর্যও তো গতিশীল, তার মানে সৃষ্টি জগতে সবকিছু গতিশীল। সূর্য কি করছে, আমাদের যে আকাশগঙ্গা ছায়াপথ বা হচ্ছে মিল্কি ওয়ে, এটাকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, তার মানে সবকিছু হচ্ছে আমাদের কি গতিশীল। তার মানে সৃষ্টি জগতে কোনো কিছুই আমাদের পরম আপেক্ষিক, পরম স্থিতিশীল নয়। সে কারণে আমরা আপেক্ষিকভাবে একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছি এবং তার সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থা নির্ণয় করছি। এখন ধরো যে একটা ট্রেন যদি তুমি কল্পনা করো, যে একটা ট্রেনে তুমি হচ্ছে একটা ট্রেনে আছো, তোমাকে আমি যদি একটু মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আমি তোমাকে যদি একটু বলি যে একটা ট্রেনে আছো তুমি, হ্যাঁ একটা ট্রেন যাচ্ছে, বা হ্যাঁ একটা ট্রেন যাচ্ছে। তাহলে একটা ট্রেন যদি যায়, ধরো দুইটা ট্রেন এক পাশাপাশি যাচ্ছে, ধরো যে তুমি যাচ্ছ ঢাকা রাজশাহী, আর একটা ধরো যে হচ্ছে চট্টগ্রাম ঢাকা যাচ্ছে। এখন পাশাপাশি একটা রেল লাইন হতেও তো পারে, তাই না? পাশাপাশি রেল লাইনে দুইটা রেল লাইনে ট্রেন যাচ্ছে সমান্তরাল ভাবে। তাহলে পাশাপাশি রেল লাইনে যদি দুইটা সমান্তরাল ভাবে ট্রেন যায়, তাহলে ট্রেনটা যখন চলছে তখন তুমি ধরো জানলার পাশে বসে আছো, আর একজন ওই পাশ থেকে জানলার পাশে বসে আছে। এখন তোমার সাপেক্ষে ওই ব্যক্তি হচ্ছে কি
স্থিতিশীল, আবার ওর সাপেক্ষে তুমি হচ্ছে কি স্থিতিশীল। তার মানে তোমরা ট্রেন দুইটা কিন্তু গতিশীল আছে, তার মানে ট্রেনের সাথে তোমরা গতিশীল আছো, কিন্তু তোমার যেহেতু ট্রেন দুটো একই সাথে যাচ্ছে সেখানে হচ্ছে তোমরা দুজন একে অপরের সাপেক্ষে গতিশীল। আবার ধরো বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে হচ্ছে ট্রেনটা গতিশীল, আবার তুমি দেখছো যে প্রকৃতি পিছনে চলে যাচ্ছে, তার মানে প্রকৃতি হচ্ছে গতিশীল, তাহলে তোমার সাপেক্ষে প্রকৃতি গতিশীল, তার মানে তোমার সাপেক্ষে হচ্ছে ওই ব্যক্তি গতিশীল, আবার ওই ব্যক্তির সাপেক্ষে হচ্ছে তুমি গতিশীল। তাহলে এটাই হচ্ছে আমাদের গতি অবস্থা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের বুঝতে হবে। তাহলে কোনো একটা জিনিসকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরে নিই, তার সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের গতি অবস্থা বা গতি, এবং কোনো কিছু যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটাই হচ্ছে স্থির। আবার ধরো যে সাপোজ তুমি ধরো যে একটা গাড়ি, এই যে গাড়িটা চলছে, এই যে একটা গাড়ি ধরো, এই যে একটা গাড়ি ধরো যে বাস, হ্যাঁ, তুমি একটা বাসে উঠেছো, ধরো যে তুমি বাসে করে ধরো যে ঢাকা চট্টগ্রাম যাচ্ছ, এখানে ধরো যে ড্রাইভার আছে এবং ড্রাইভারের এখানে ধরো যে স্টিয়ারিং হুইল আছে, হ্যাঁ, এখানে ধরো যে স্টিয়ারিং হুইলটা আছে, স্টিয়ারিং হুইল যেটা দিয়ে হচ্ছে গাড়ি কন্ট্রোল করে, এবং তুমি ধরো যে এই জায়গার উপরে বসে আছো, হ্যাঁ, তুমি এই জায়গার উপরে বসে আছো, তুমি এই জায়গার উপরে বসে আছো। এখন এই গাড়িটা তো গতিশীল আছে, তাহলে গাড়ি যদি গতিশীল থাকে তাহলে রাস্তার পাশে একজন ব্যক্তি ধরো যে এখানে দাঁড়িয়ে আছে, এখানে ধরো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখন গাড়ি যদি গতিশীল হয়, গাড়ি যদি আমাদের গতিশীল হয়, তাহলে এই ব্যক্তির সাপেক্ষে গাড়িটা গতিশীল অবস্থায় আছে এবং স্টিয়ারিং হুইলটা গতিশীল অবস্থায় আছে, কিন্তু তোমার সাপেক্ষে গাড়ি যখন এখান থেকে এখানে চলে আসলো তখন হচ্ছে কি তোমার কি দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে বা অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই স্টিয়ারিং হুইলের সাপেক্ষে বা ড্রাইভারের সাপেক্ষে তোমার কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তার মানে তুমি এবং স্টিয়ারিং হুইল কি স্থির, বা তুমি এবং ড্রাইভার হচ্ছে কি স্থির অবস্থায় আছে, তার মানে তোমরা দুজন স্থির। কিন্তু এই মানুষটার সাপেক্ষে এই গাড়িটা গতিশীল, তার মানে এই মানুষটার সাপেক্ষে হচ্ছে এই গাড়িটা গতিশীল অবস্থা আছে, এবং তোমাদের সাপেক্ষে কি বাইরে দেখছো প্রকৃতি পিছন দিকে চলে যাচ্ছে, তার মানে প্রকৃতি গতিশীল, তাহলে তোমার সাপেক্ষে এই মানুষটা গতিশীল এবং ওই মানুষের সাপেক্ষে হচ্ছে তুমি গতিশীল। এই হচ্ছে আমাদের গতিশীল অবস্থা, গতি এবং স্থিতি, রেস্ট এবং মোশন। এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। আমাদের এই পৃথিবীতে বা সৃষ্টি জগতে বিভিন্ন ধরনের গতি দেখা যায়, হ্যাঁ, তার মধ্যে তোমাদের বইয়ে কয়েক ধরনের গতি নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম যে গতিটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে সরল রৈখিক গতি। হ্যাঁ, সরল রৈখিক গতি, সরলরৈখিক গতি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন কোনো কিছু যদি হচ্ছে তোমার সরল রেখা বরাবর চলে তাহলে সেটা হচ্ছে আমাদের কি সরলরৈখিক গতি। এখন তাহলে সংজ্ঞাটা আমরা কি লিখতে পারি, যে কোনো কিছু যদি সরল রেখা বরাবর গতিশীল থাকে তাহলে সেটি সরল রৈখিক গতি। তার মানে কোনো কিছু যদি আমাদের সরল রেখায় চলে তাহলে সেটা সরল রৈখিক গতি। ধরো যে তুমি কি করলা, তুমি হচ্ছে একটা কাজ করলা, কি কাজ করলা বলতো, তুমি একটা বলকে হচ্ছে ছুড়লা, হ্যাঁ, তুমি একটা বলকে ছুড়লা, কোন দিকে ছুড়লা, এই যে এই বলটা হচ্ছে তুমি সোজা ধরো যে উপরের দিকে ছুড়লা, হ্যাঁ, তুমি এই বলটা সোজা হচ্ছে উপরের দিকে ছুড়লা। এখন এই বলটা তুমি সোজা যখন উপরের দিকে ছুড়লা তখন বলটা কোথায় গেল, সোজা উপরের দিকে গেল। তার মানে তুমি সোজা উপরের দিকে ছুড়লে বলটা হচ্ছে কোন দিকে যাবে, এই উপরের দিকে আসলো, এবং বলটা কোথায় আসলো, এই জায়গার উপরে আসলো। এখন এই যে বলটা সোজা বরাবর ছুড়লা, ক্রিকেট বলটা যে সোজা বরাবর ছুড়লা, এই যে ছুড়লা সেটাই হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। আবার এই বলটা যে আমাদের কি নিচ দিকে সোজা আবার পড়বে, তাহলে তুমি সোজা ছুড়লা, আবার হচ্ছে ওই বলটা নিচ দিকে পড়ছে, তাহলে সোজা ভাবে যেটা পড়ছে সেটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। আবার ধরো যে তুমি একটা ক্রিকেট বলকে এবার, হ্যাঁ, তুমি একটা ক্রিকেট বলকে হচ্ছে কি করবা, তুমি একটা ধরো যে ক্রিকেট বলকে, হ্যাঁ, তুমি একটা ফুটবলকে তুমি একটা কি করলা, যে এই সোজা বরাবর হচ্ছে তুমি নিক্ষেপ করলা বা পা দিয়ে হিট করলা। তাহলে তুমি একটা বলকে যদি মারো সোজা বরাবর তাহলে বলটা কোথায় আসলো, বলটা হচ্ছে এই জায়গার উপরে আসলো। এই যে সোজাভাবে বলটা গেল এটাই হচ্ছে আমাদের কি সরলরৈখিক গতি। তার মানে তুমি একটা ক্রিকেট বলকে যদি সোজা ছোড়ো, তাহলে সোজাভাবে যদি ছোড়ো তাহলে সেটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। আবার সেটা বলটা যে নিচ দিকে ফিরে আসছে এটা হচ্ছে আমাদের কি সরলরৈখিক গতির উদাহরণ। আবার তুমি একটা ক্রিকেট বলকে সোজাভাবে কি করছো, সোজাভাবে মেরে দিলা, এই যে মেরে দিলে বলটা কি গেল, সোজা গেল, এই যে সোজা গেল এটা হচ্ছে আমাদের কি
সরল গতির উদাহরণ। তার মানে কোনো কিছু যদি আমাদের হচ্ছে সরলরেখা বরাবর গতিশীল থাকে বা সরলরেখা বরাবর যেতে থাকে বা সরলরেখা বরাবর চলে, সেটা হচ্ছে আমাদের কি সরলরৈখিক গতি। আবার এরপরে তোমাদের বই যে গতিটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। হ্যাঁ, এরপর যে গতিটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন ঘূর্ণন গতি বা হচ্ছে সার্কুলার সার্কুলার মোশন। সার্কুলার মোশন বা হচ্ছে ঘূর্ণন গতি। সার্কুলার মোশন বা ঘূর্ণন গতিটা কি, যে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে হ্যাঁ সমদূরত্বে অবস্থান করে এবং সেটা ঘুরতে থাকে একইভাবে। কোনো কিছু একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে যদি ঘুরতে থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের কি ঘূর্ণন গতি। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে কোনো কিছু বা কোনো বস্তু, যে কোনো কিছু বলতে পারো, যে কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটি ঘূর্ণন গতি। কোনো কিছু একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে থাকে, যেমন তুমি তোমার মাথার উপরে যে সিলিং ফ্যানটা আছে, তোমার মাথার উপরে যে ধরো যে সিলিং ফ্যানটা আছে, হ্যাঁ তোমার মাথার উপরে যে একটা সিলিং ফ্যান আছে, এই সিলিং ফ্যানটা কি হচ্ছে সমদূরত্ব থেকে ঘুরছে না? তোমার মাথার উপরে যে ধরো যে সিলিং ফ্যান, এই যে সিলিং ফ্যানটা, এই সিলিং ফ্যানটা কি একটা সমদূরত্বে কি করছে ঘুরছে না? এবং এর বিন্দুটা কোনটা? এর বিন্দু হচ্ছে এইটা না? এই যে ধরো এই বিন্দুটাকে কেন্দ্র করে সে কি করছে সমদূরত্ব থেকে ঘুরছে। এই ঘোরাটাই হচ্ছে আমাদের কি ঘূর্ণন গতির উদাহরণ। ধরো যে এই জিনিসটা ঘুরছে, ধরো এই যে একটা বিন্দু, হ্যাঁ একটা বিন্দু কেন্দ্র করে কি সমদূরত্ব থেকে ঘুরছে। তাহলে এই যে সমদূরত্ব থেকে ঘুরছে, এটা একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব থেকে ঘুরছে, এটাই হচ্ছে আমাদের ঘূর্ণন গতির উদাহরণ। কেমন? এই যে বিন্দু হচ্ছে আমাদের এইটা, এই জায়গাটা হচ্ছে বিন্দু, আমি যেখানটা ধরে আছি সুতাটা, এবং এটা যে ঘুরতে আছে সমদূরত্ব থেকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি একটা ঘূর্ণন গতির বাস্তব উদাহরণ আমরা হচ্ছে দেখলাম। আবার তুমি দেখতে পারো কি ঘড়ির কাঁটা যে ঘুরছে, এটা হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। অথবা ধরো যে তুমি স্কুলে গিয়েছো এবং তোমাকে কেন্দ্র করে তোমার বন্ধু হচ্ছে ঘুরছে। হ্যাঁ, তোমাকে কেন্দ্র করে ধরো যে তোমার বন্ধু হচ্ছে ঘুরছে। কোন পথে ঘুরছে? ধরো যে তোমাকে কেন্দ্র করে এই পথে হচ্ছে ঘুরছে তোমার বন্ধু। এরকম একটা বৃত্তাকার পথে হচ্ছে তোমাকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এই যে তোমাকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে তোমার বন্ধু যে ঘুরছে, এটা হচ্ছে কি একটা ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে ঘূর্ণন গতি আমরা কি বুঝলাম? কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে, কোনো কিছু যদি একটা আমাদের কি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, তাহলে সেটি হচ্ছে আমাদের কি ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে ঘূর্ণন গতি এবং সরলরৈখিক গতি কি আমাদের ক্লিয়ার? যদি আমাদের ঘূর্ণন গতি এবং সরলরৈখিক গতি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে চলন গতি নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের যে গতিটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশন মোশন। তারপর যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে চলন গতি বা এটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সলেশন মোশন জিনিসটা কি, যে কোনো একটা বিন্দু হ্যাঁ একই সময়ে একই দিকে, ওই বস্তুটার প্রত্যেকটা বিন্দু একই সময় একই দিকে যদি চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি ট্রান্সলেশন মোশন। তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোণ একই সময় একই দিকে গতিশীল, তাহলে সেটা হচ্ছে আমাদের কি ট্রান্সলেশন মোশন। তাহলে আমরা বলতে পারি যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন ওই বস্তুর সকল কোণা একই সময়ে একই দিকে গতিশীল, তাহলে সেটি চলন গতি। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো কিছু এমন ভাবে চলতে থাকে যেন ওই বস্তুটার
সকল কোণা একই সময় একই দিকে গতিশীল, তাহলে সেটা হচ্ছে আমাদের চলন গতি। যেমন ধরো যে একটা ধরো যে রড, এই রডটাকে আমি এখানে নিয়ে আসলাম, আবার হচ্ছে এখানে নিয়ে গেলাম, আবার হচ্ছে এখানে নিয়ে আসলাম। এখন এই যে চলছে, এই যে বিন্দুর দূরত্ব, ধরো যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি একই, একই যদি হয়, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব যদি আমাদের কি হয় সমান হয়, তাহলে সেটা হচ্ছে কি সরলভাবে গেছে। হ্যাঁ, তাহলে সমানভাবে একই দিকে যদি মুভমেন্ট হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি চলন গতির উদাহরণ। সাপোজ ধরো যে তুমি এখানে হচ্ছে একটা গাড়ি আঁকালা, হ্যাঁ, ধরো যে একটা গাড়ি, হ্যাঁ, এই যে গাড়িটা, এই যে একটা গাড়ি, এই গাড়িটা চলছে, চলতে চলতে এবার রাস্তাটা কি হয়েছে বাঁক নিয়েছে। এখন বাঁক নিলে পরে গাড়িটা কি হবে, গাড়িটা আমাদের এরকম হয়ে যাবে না, এই যে গাড়িটা এরকম হয়ে গেল, তাহলে বাঁক নিলে আমাদের গাড়িটা কি হলো এরকম হয়ে গেল। এখন যে গাড়িটা চলছিল, এখন দেখো যখন গাড়িটা এদিকে যাচ্ছে তখন গাড়িটার সামনের দিক সবকিছু কি একই দিকে মুভমেন্ট, আবার যখন গাড়িটা এই সোজা বেঁকে গেল তখন গাড়িটা আমাদের এই দিকে মুভমেন্ট হলো, আবার যদি এই সোজা বেঁকে যায় গাড়িটা তাহলে আমাদের আবার কি হচ্ছে, আবার দেখো এই সোজাতে হচ্ছে গাড়িটার মুভমেন্ট হচ্ছে। তার মানে একই দিকে যদি মুভমেন্ট হয় বস্তুটা, যেমন দেখো আমি চলছি, আমি যদি এই সোজা থাকি আমার বডি গা হাত পা সবকিছু কোন দিকে, এইদিকে শরীর এইদিকে মুভমেন্ট করছে। আবার যখন আমি এই দিকে চলছি তখন আমার বডিটা কোন দিকে সামনের দিকে মুভমেন্ট হচ্ছে। তাহলে এই যে একই দিকে বস্তুটার, কোন একটা বস্তুর সকল কোণ একই সময় একই দিকে যদি মুভমেন্ট করে তাহলে সেটাই হচ্ছে আমাদের কি চলন গতির উদাহরণ। এরপর আমরা যে গতিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, পর্যাবৃত্ত গতিটা একটু ভালোভাবে তোমাদের বুঝতে হবে। পর্যাবৃত্ত গতি এবং সলস্পন্দন গতির মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। তাহলে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, হ্যাঁ, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দুকে কি করে একই দিকে অতিক্রম করতে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি পর্যাবৃত্ত গতি, সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা বলতে পারি যে কোনো পর্যাবৃত্ত গতি, যেটাকে আমরা বলছি হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেটাকে আমরা বলছি হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকে, হ্যাঁ, কোনো গতিশীল বস্তু, ধরো যে কোনো গতিশীল গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট, হ্যাঁ, সময় পর পর, সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকে, নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকে, অতিক্রম করতে থাকে, তাহলে সেটি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। কেমন বিষয়টা, ধরো যে ফ্যান ঘুরছে, এই যে ফ্যানটা ঘুরছে, এখন ধরো ফ্যানটা তোমার এভাবে ঘুরছে, এই যে ফ্যানটা ঘুরছে একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো যে এইটা হচ্ছে একটা আমাদের বিন্দু, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর কি করছে এই ফ্যানটা, নির্দিষ্ট সময় পর পর ঘুরতে 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 এই বিন্দুটাকে কি করছে অতিক্রম করছে। তাহলে আমরা কোনো গতিশীল বস্তু যদি দেখি যে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে বা করতে থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের কি পর্যাবৃত্ত গতি। আবার ধরো যে ওই যে আমরা ছোটবেলায় দোলনা খেলে নিই, ধরো যে এই দোলনাটা একবার এদিক থেকে এদিক হচ্ছে, এখন এই যে এই বিন্দুটাকে সে বারবার অতিক্রম করছে, তাহলে এই বিন্দুটাকে সে বারবার অতিক্রম করলে সেটা হচ্ছে কি একটা পর্যাবৃত্ত গতি। তাহলে সকল ঘূর্ণন গতি হচ্ছে আমাদের কি পর্যাবৃত্ত গতি হবে, কারণ আমরা সকল ঘূর্ণন গতি ঘোরার সময় কি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কিছু অতিক্রম করছে একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকে, বা কোনো বৃত্তাকার পথেও কিন্তু হতে পারে এটা, হ্যাঁ, বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে যে কোনো একটা পথে যদি সে কি করে একটা বিন্দুকে অতিক্রম করতে থাকে একটা নির্দিষ্ট সময় পর, তাহলে সেটা হচ্ছে আমাদের কি পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, এবার চলো আমরা একটু সরল স্পন্দন গতি সম্বন্ধে জানি। এবার তোমাদের লাস্টে তোমাদের বই যে গতিটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি
সরল স্পন্দন গতি বা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে সিম্পল সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটা কি জিনিস? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে এটা হচ্ছে এক ধরনের বিশেষ পর্যাবৃত্ত গতি বলতে পারো। তাহলে বিষয়টা কি, যে ধরো যে আমি একটা স্প্রিং দিলাম, এই স্প্রিং এর নিচে আমি একটা বস্তুকে ঝুলাই দিলাম, তাহলে কি করবে? স্প্রিংটা একবার নিচ দিকে আসবে, একবার উপর দিকে যাবে, একবার নিচ দিকে আসবে, একবার উপর দিকে যাবে। তার মানে কোন একটা গতি যদি একটা নির্দিষ্ট পথ অতিক্রম করার পর পূর্ববর্তী পথে আবার গতিশীল হয়, পূর্ববর্তী পথের দিকে আবার মুভমেন্ট করে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতিটা আমরা কি বলতে পারি, যে একটা গতিশীল বস্তু একটা নির্দিষ্ট পথ অতিক্রম করার পর সে পূর্বের দিকে যদি আবার ব্যাক করে, তার গতিশীলের পূর্বের দিকে যদি আবার সে ব্যাক করে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি সরল স্পন্দন গতি। তাহলে একটা গতি কি হচ্ছে এখানে দেখো, স্প্রিংটা যখন আমি ঝুলাই দিলাম একটা বস্তু, তখন স্প্রিংটা নিচ দিকে আসছে, আবার সে উপর দিকে যাচ্ছে, মানে তার পূর্বের গতির দিকে যাচ্ছে। যেদিকে আসছে সেদিক থেকে আবার বিপরীত দিকে তার পূর্বের গতির দিকে যাচ্ছে। আবার দেখো যদি দোলনা তুমি খেয়াল করো, যে দোলনাতে কি হয়, এখানে দোলনাটা একবার এদিক যাচ্ছে, একবার এদিক আসছে, তার মানে একটা নির্দিষ্ট সময় পর একটা পর্যায়কাল সম্পন্ন করছে, একটা পর্যায়কাল যাচ্ছে, যাওয়ার পর আবার সে ব্যাক আসছে, তাহলে সে আরেকটা পর্যায়কাল সম্পন্ন করছে। এরকম যদি কোনো কিছু হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি সরল স্পন্দন গতি। মানে একটা বস্তু একদিকে গতিশীল হচ্ছে, একদিকে গতিশীল যাচ্ছে, যাওয়ার পর সে তার পূর্বের দিকে আবার ব্যাক আসছে, এরকম কোনো কিছু যদি হয়, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। যেমন আমাদের কি হৃৎপিণ্ডের গতি কি হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, আবার সে প্রসারিত হচ্ছে, সংকুচিত হয়ে এদিকে আসছে, তারপর সে বিপরীত দিকে আবার গতিশীল হচ্ছে, আবার আসছে, আবার বিপরীত দিকে গতিশীল হচ্ছে। তার মানে একটা বস্তু যদি গতিশীল থাকে এবং গতিশীল অবস্থায় সে গতি মানে একটা একটা অবস্থান একটা দূরত্ব অতিক্রম করার পর সে পূর্বের গতির দিকে আবার ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। এই কারণে আমরা আমাদের সকল সরল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। কারণ পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার পথে হতে পারে, কিন্তু এটা কি আসতে হবে, সরল স্পন্দন গতিকে ব্যাক আসতে হবে, অর্থাৎ পর্যায়কাল সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি এবং পর্যায়বৃত্ত গতির মধ্যে একটা পার্থক্য। তাহলে আমরা যদি বুঝে থাকি, তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। আমরা স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করলাম এবং বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করলাম, স্থিতি গতি। তারপর আমরা সামনের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কেল এবং ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সামনের ক্লাস অবধি বা সামনের ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। তোমাদের যদি ভালো লাগে আমাদের ক্লাসগুলো, তাহলে তোমাদের বন্ধুদেরকে সংযুক্ত করতে পারো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফিজ।